হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 7-এর প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ সম্বন্ধে পড়ব। আমরা আগের ভিডিওতেই এই বিষয় সম্পর্কে কিছুটা জেনেছি। আজ তারপর থেকে শুরু করছি। চলো শুরু করা যাক। পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা কীরকম দেখতে? বলছে পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ। এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই হলো কক্ষতল। তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন পাচ্ছি, কক্ষপথ কাকে বলে, কক্ষতল কাকে বলে। বলে জানলে ক্ষতি কী? বিজ্ঞানী কোপার্নিকাসের সময় থেকেই জানা যায় বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু গ্রহগুলো ঠিক কীভাবে ঘোরে এই সম্পর্কে বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের গতি সংক্রান্ত 3টি সূত্র প্রণয়ন করেন। কেপলারের প্রথম সূত্রে বলা হয়েছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য উপবৃত্তের একটি ফোকাস থাকে, অর্থাৎ কেন্দ্রে থাকে। আর কক্ষপথটা কেমন? সূর্যকে যে পথে প্রদক্ষিণ করছে সেই কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। বলছে পৃথিবী কক্ষপথের উপবৃত্তটা অনেকটা গোলাকার, তার সঙ্গে বৃত্তের পার্থক্য এতই সামান্য যে কক্ষপথটা প্রায় বৃত্তের মতোই। এখানে হচ্ছে একটা উপবৃত্তের দুটো অক্ষ, বড় অক্ষ এবি আর ছোট অক্ষ সিডি, কেন্দ্রবিন্দু হচ্ছে ও। উপবৃত্তের কেন্দ্রের দুপাশে সমান দূরত্বে বড় অক্ষের ওপর দুটো ফোকাস বিন্দু থাকে, এফ আর F1, এখানে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। কিন্তু এই উপবৃত্ত কীরকম হয়, বৃত্তের সঙ্গে তার কতখানি পার্থক্য? উপবৃত্ত যে তোমরা মাথায় রাখতে হবে, উপবৃত্ত সম্পূর্ণ গোলাকার নয়, কোনোটা ডিম্বাকৃতি হতে পারে, কোনোটা চ্যাপ্টা হতে পারে, কিছুটা আবার লম্বাটেও হতে পারে। অর্থাৎ খুব সহজভাবে মাথায় রাখবে যে উপবৃত্তাকার বলতে সম্পূর্ণ গোলাকার নয় বোঝাচ্ছে। বলছে এঁকেই দেখো, এখানে একটা পরীক্ষা করতে বলেছে। বলছে একটা পেন্সিল, দুটো পিন আর একটা সুতো লাগবে। সুতোর দুটো মুখে গিঁট দিয়ে লুপের মতো বানাও। প্রথম একটা কাগজের উপর পিন দুটো ছবির মতো করে আটকাও। এবার সুতোর লুপটাকে কাগজের উপর এমনভাবে রাখো যাতে লুপটা পিন দুটোকে ঘিরে থাকে। এবার লুপটার ভিতরের দিকে পেন্সিলটা বসিয়ে লুপটাকে টান টান রেখে কাগজের ওপর দিয়ে এক পাক ঘুরিয়ে দাগ টেনে দেখো কেমন লম্বাটে বৃত্ত হলো। এটাই উপবৃত্ত। আর বলছে দুটো পিনকে কাছাকাছি বা দূরে আটকে দিয়ে একইভাবে এঁকে দেখতে পারো। অনেক রকম উপবৃত্ত পাবে, কোনোটা ডিম্বাকার, কোনোটা খুব চ্যাপ্টা লম্বা। লক্ষ্য করে দেখো কখনো প্রায় বৃত্তাকার আবার গোলাকারও উপবৃত্ত হচ্ছে। উপবৃত্তাকার কক্ষপথে একটা ফোকাসে সূর্য অবস্থান করে। এই কারণে পৃথিবীর সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। এক সময় পৃথিবী সূর্যের বেশি কাছে আসে, আবার এক সময় দূরে চলে যায়। কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? না, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাস দূরত্বে ক্রমশ কমতে থাকে। 23 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসর অবস্থান বলা হয়। আমরা জানুয়ারি থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন লিখে দিতে পারি, অপসূর কাকে বলে, অনুসর কাকে বলে। টিক টিক টিক, সময় মাপো ঠিক। বলছে ঢং ঢং করে ছুটির ঘন্টা পড়লো, পরের দিন আবার ঠিক সময় স্কুল শুরু হবে, আর ঘন্টা পড়ার আগে স্কুলে পৌঁছাতে হবে। ঘড়ি না থাকলে, সময়কে মাপার কোনো উপায় না থাকলে কি ঠিক সময় স্কুলে পৌঁছাতে পারবো? এখানে বলেছে ঘড়ি যদি না থাকতো তাহলে আমরা কি ঠিক সময় পরের দিন স্কুলে যেতে পারতাম? ঘড়ি তো কটা বাজে জানা যায়, কিন্তু কত তারিখ, কোন মাস, কোন বছর কীভাবে জানা যায়? ঠিক ধরেছ, ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার তারিখ, মাস, বছর সব ঠিক ঠিক কী করে লেখা থাকে ভেবে দেখেছো? প্রাকৃতিক ঘড়ি। সময়কে মাপার 3টে প্রাকৃতিক উপায় আছে। প্রথম উপায়টা খুব সহজ, 24 ঘন্টায় একবার করে দিন এবং রাতের পর্যায়ক্রম। পৃথিবী নিজ অক্ষর ওপর ঘুরতে ঘুরতে কখনো সূর্য থেকে আমাদের আড়াল করে, আবার কখনো নিয়ে আসে সূর্যের আলোর দিকে। আসলে বিশাল একটা জাহাজের মতো পৃথিবীটা সূর্যকিরণের নিচে ধীরে ধীরে ঘুরছে। পৃথিবীর যেদিকটা সূর্যের দিকে আসে সেদিকে হয় দিন, বাকি অর্ধেকটা তখন রাতের অন্ধকার। দ্বিতীয় উপায়, পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীর প্রায় 27-27.5 দিনে প্রদক্ষিণ করে। এই সময়টাকে বলা হয় চান্দ্রমাস। বর্তমানে 30 দিনে এক মাস ধরা হলেও কখনো 31 দিনে, আবার 28 দিনেও একটা মাস হয়। তৃতীয় উপায়টা, পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে। এই সময়টাকে বলা হয় সৌর বছর হিসেবে ধরা হয়। পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলেই পরিক্রমণ গতির অপর নাম বা আরেক নাম বার্ষিক গতিও বলা হয়। এখান থেকে আমরা প্রশ্ন পেতে পারি, চন্দ্রমাস কাকে বলে, সৌর বছর কাকে বলে, পরিক্রমণ গতির অপর নাম কি? বলছে জানো কি, সভ্যতার শুরু থেকে হাজার হাজার বছর ধরে মানুষ এইভাবেই দিন রাতের আসা যাওয়া
চাঁদের বাড়া কমা প্রভৃতি দেখে সময়ের হিসাব রাখার চেষ্টা করেছি, কিন্তু সভ্যতার উন্নতির সাথে সাথে আরও বেশি নিখুঁতভাবে সময় মাপার প্রয়োজন হলো। 24 ঘন্টায় দিনকে ঘন্টা, মিনিট, সেকেন্ডে ভাগ করা হলো। এখন ঘড়ি দেখে অনায়াসে বলে দিতে পারো এই সময় কটা বেজে কত মিনিট কত সেকেন্ড হয়েছে। হাতে কলমে এখানে একটি পরীক্ষা সাজে বোঝানো হয়েছে। বলছে সমতল জায়গায় একটা সাদা কাগজ মাটিতে বিছিয়ে রাখো, একটা লম্বা লাঠি কাগজের মাঝখানে খাড়া করে পুঁতে দাও। এবার একটা রোদের দিনে সূর্য ওঠার ঠিক পরে লাঠির ছায়াটাকে দেখো, পেন্সিল দিয়ে ছায়া বরাবর দাগ টেনে ফেলো। সূর্যাস্ত পর্যন্ত 1 ঘন্টা পর পর ছায়া বরাবর দাগ টেনে নাও। দাগগুলোর পাশে পাশে ঘড়ি দেখে সময়টাও লিখে রাখো। বুঝে লক্ষ্য করে দেখো কখন লাঠির ছায়াটা সব থেকে ছোট হয়। কখনোই দুপুরে, কখন তখন সূর্য আমাদের মাথার উপরে থাকে। কখন সময় থেকে লম্বা হয়? বিকেলে। বলো দেখি, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী কতবার নিজ অক্ষের ওপর আবর্তন করে? সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী 365 বার নিজের অক্ষের ওপর আবর্তন করে। কত মিনিটে একদিন বা 24 ঘন্টা হয়? 1 ঘন্টায় 60 মিনিট আর 1 মিনিটে 60 সেকেন্ড হয়। তাই একদিন বা 24 ঘন্টায় কত? তাহলে কি করতে হবে? 24 গুণিত 60 সমান 1440 মিনিটে। বলছে ফেব্রুয়ারি 29 মানে 29। আমরা আগের পাতায় পড়েছি যে কোনো কোনো মাস 29 দিনে হয়, কোনো কোনো মাস 28 দিনের হয়, আবার কোনো কোনো মাস 30, 31 এরকম হয়। খেয়াল করেছ 29 ফেব্রুয়ারি তারিখটা কি প্রতি বছর ক্যালেন্ডারে পাও? কিন্তু কোনো কোনো বছর ফেব্রুয়ারি মাসটা 28 দিনের বদলে 29 দিন হয়। তাহলে 29শে ফেব্রুয়ারি কারো জন্মদিন হলে কী হবে? আমরা এখানে দেখব কেন এমন হয়। কারণ আমাদের ক্যালেন্ডারের এক বছরে 365 দিন, আর পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণের সময় এক সৌর বছর 365 দিন 5 ঘন্টা 38 মিনিট 46 সেকেন্ড একই হওয়া উচিত। কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরা হয়। ফলে প্রতি বছর এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় বাড়তি থেকে যায়। এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর একটা পুরো দিন, মানে 6 ঘন্টা গুণিত 4 বছর সমান 24 ঘন্টা যোগ করা হয় ক্যালেন্ডারে। ওই একদিন ফেব্রুয়ারি মাসের সাথে যোগ করা হয়। মাসটা তখন 29 দিনের হয়, আর বছরটা 366 দিনের হয়। 366 দিনের বছরকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। বাংলায় অধিবর্ষ এবং ইংলিশে লিপ ইয়ার বলা হয়। জানো কি কাদের মাথায় অধিবর্ষের ব্যাপারটা প্রথম এলো? মিশরীয়রা প্রথম একটা অতিরিক্ত দিন যোগ করার হিসাব ঠিক রাখার উপায় আবিষ্কার করে। তাহলে কাদের হাত ধরে প্রথম আমরা অধিবর্ষের কথা জানতে পারি? মিশরীয়রা প্রথম এটা আবিষ্কার করেছিল। বলছে কি করে বুঝবে কোনটা অধিবর্ষ, কি করে বুঝবে কোন বছরটা অধিবর্ষ কোন বছরটা অধিবর্ষ নয়? বলছে যে সমস্ত বছরকে, যেমন 2012 সাল 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেই বছরগুলোই অধিবর্ষ হবে। কিন্তু আরও একটা ব্যাপার আছে, 4 বছর অন্তর পুরো একটা অতিরিক্ত দিন ধরে নিতে থাকলে কিছু সময় বেশি ধরে নেওয়া হয়। এই সময় মেটাতে শতাব্দী বছরগুলো, যেমন 1900, 2000 সাল জন্য অধিবর্ষের নিয়মটা একটু আলাদা করা হয়েছে। শতাব্দী বছরগুলোকে 400 দিয়ে ভাগ করলেই ভাগশেষ না থাকলেই তবেই সেই বছর অধিবর্ষ হবে। তাহলে কত বছর অন্তর অন্তর অধিবর্ষ হয়? প্রতি 4 বছর অন্তর অন্তর অধিবর্ষ হয়। স্কুল থেকে ফেরার পথে সেদিন পিন্টু আর আলী একটা কাগজের ঠোঙ আর বল বানিয়ে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ আলীর চোখে পড়ল বলের কাগজ, সুন্দর একটা ছবি আর কী সব লেখা। কোনো বইয়ের পৃষ্ঠা হবে হয়তো। এটুকু পড়েই আলীর মাথায় একটা প্রশ্ন এলো। সূর্য থেকে পৃথিবীতে প্রতি মুহূর্তে একই পরিমাণ আলো আর তাপ এসে পৌঁছায়, তবে তো রোজই একই রকম গরম বা একই রকম ঠান্ডা পড়ার কথা, কিন্তু সারা বছর ধরে কখনো গরম কখনো ঠান্ডা এরকম হয় কেন? আলীর প্রশ্নের উত্তরটা খুঁজতে হবে তো। গ্রীষ্ম কেন শীতের থেকে গরম? বলছে পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরতে ঘুরতে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর অক্ষটা কিন্তু পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে পুরোপুরি লম্ব নয়, কিছুটা হেলানো আছে। কক্ষতলের সঙ্গে 66 কোণে অবস্থিত, তাই পৃথিবীও কিছুটা হেলানোভাবে সূর্যকে প্রদক্ষিণ করে। ফলে কক্ষপথের বিভিন্ন অংশে পৃথিবীর বিভিন্ন স্থানগুলি বিভিন্ন সময়ে সূর্যের দিকে বেশি হেলে থাকে। কেন হেলানো? না, পৃথিবী সৃষ্টির সময়ে বিভিন্ন মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের কারণে পৃথিবীর অক্ষের এই হেলানো অবস্থান, এমনটাই বিজ্ঞানীদের ধারণা। বলছে সূর্য পৃথিবীতে জীবনের উৎস। সূর্যের আলো উত্তাপ ছাড়া বীজ অঙ্কুরিত হয় না, গাছপালা পল্লবিত হয় না। সমস্ত জীবজগৎ সূর্যের উপর নির্ভরশীল। সূর্যে প্রতি মুহূর্ত হাইড্রোজেন হিলিয়াম রূপান্তরিত হয়ে বিপুল শক্তি তৈরি হচ্ছে। এই শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আলো এবং উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছায়। বলছে এখানে একটা পরীক্ষা মনে হয়েছে, বুঝে দেখো। সূর্যরশ্মি লম্বভাবে পড়লে তা কম জায়গাকে অনেক বেশি উত্তপ্ত করে, আবার সূর্যরশ্মি যদি তির্যক হয়ে পড়ে তখন বেশি জায়গাকে ছড়িয়ে পড়ে কিন্তু কম উত্তপ্ত হয়। পরীক্ষা করে দেখো বলেছে এখানে। বলছে একটা অন্ধকার ঘরে টেবিলের ওপর বা সমতল মেঝের ওপর টর্চের আলো ফেলে দেখতে হবে। প্রথমে টর্চটা টেবিলের 1-2 ফুট ওপরে লম্বভাবে ধরে লক্ষ্য করো টেবিলের ওপর যে আলোর বৃত্তটা তৈরি হয়েছে সেটা কতটা জায়গা জুড়ে আছে।
আর দেখো আলোটা কতটা উজ্জ্বল। এবার টর্চটাকে একই উচ্চতায় রেখে একটু হেলিয়ে ধরো, দেখো তো এবার আলোকিত জায়গাটা বাড়লো কিনা, আর আলোটা আগের থেকে বেশি জোরালো না হালকা হলো। বলতে ভেবে দেখেছো? 1 বালতি জল দুপুরে রোদে আধ ঘন্টা রেখে দিলে গরম হয়ে যায়। বলো তো দিনের কোন সময়টা বেশি গরম লাগে? সকালে সূর্য ওঠার সময়? না। দুপুরে সূর্য যখন মাথার উপর থাকে? হ্যাঁ। সন্ধ্যায় সূর্যাস্তের সময়? না। রাতে সূর্যাস্তের পর? না। দুপুরে সূর্য যখন মাথার উপর থাকে তখনই আমাদের বেশি গরম লাগে, সেই সময়টা দিনের। ঋতুগুলো কেন আসে? এখানে চিত্রের সাথে দিনরাত্রি চিত্র দেওয়া আছে। বইয়ে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধ ক্রমশ দিনগুলো বড় আর রাত ছোট হতে থাকে। অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়, সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না। দিনের পর দিন এরকম হলে গরম বাড়তে থাকে। এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি পড়ে অনেক লম্বভাবে, তাই সূর্যের তাপও হয় প্রবল। এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। আবার যখন দক্ষিণ গোলার্ধে সূর্যের দিক বেশি ঝুঁকে থাকে উত্তর গোলার্ধে তখন ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে। দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না, রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায়। এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে, তাই কম উত্তপ্ত হয়। এ সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। আজ এই পর্যন্তই, পরের দিন আমরা বাকিটা আলোচনা করব।